বাংলাদেশের রাজনীতির এক অন্ধকারতম অধ্যায় যখন চলছিল, ঠিক সেই সময়ে এমন কিছু মানুষ ছিলেন যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজেদের অকুতভয় সাহসিকতার প্রমাণ দিয়েছেন। একটু পেছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই সেই ভয়াল দিনগুলোর কথা। জামায়াতে ইসলামীর সবচেয়ে কঠিন এবং শ্বাসরুদ্ধকর সেই দিনগুলোর কথা একবার স্মরণ করুন, যখন দেশ জুড়ে জামাত নামটা উচ্চারণ করাই ছিল রীতিমতো এক অঘোষিত অপরাধ। যখন রাষ্ট্রযন্ত্রের চরম দমনপীড়ন আর ভয়ে অনেকেই নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, ঠিক সেই ভয়ঙ্কর সময়ে যে মানুষটি আদালতের বারান্দায় এবং টিভির টক শোতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের পক্ষে বুক ফুলিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, তিনি হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তারই সাহসিকতা শুধু আইনি লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তার যুক্তির কাছে অনেক সময় বাঘা বাঘা আইনজীবীরাও থমকে যেতেন। শত প্রতিকূলতা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি এবং পদে পদে জীবনের ঝুঁকি থাকার পরও তিনি এক পা পিছিয়ে যাননি। ৫ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হলো, তখন তিনি আরও এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য কোনো প্রসিকিউটর ভয়ে বা ভবিষ্যতের আশঙ্কায় দায়িত্ব নিতে চাচ্ছিলেন না, সবাই যখন হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে অ্যাডভোকেট তাজুল ইসলাম তৎকালীন আইনি উপদেষ্টার কাছে গিয়ে নিজে থেকে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি এই ঐতিহাসিক বিচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে সত্য এবং ন্যায়ের পথে চলতে তিনি কারও রক্তচক্ষুকে পরোয়া করেন না। বোঝাই যাচ্ছে জামালপুরের মাটিতে জন্ম নেওয়া এই তাজুল ইসলাম কেবল একজন বিজ্ঞ এবং তীক্ষ্ণ মেধার আইনজীবী নন, একই সাথে তিনি চরম সাহসী এক লড়াকু সৈনিক। এর পরের ঘটনা আজ পুরো দেশবাসীর জানা। চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি একে একে শেখ হাসিনা সহ তার ক্যাবিনেটের প্রভাবশালী মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পথে হেঁটেছেন। কাউকে বিন্দুমাত্র ছাড় দেননি। তথ্য প্রমাণ জোগাড় করা, আন্তর্জাতিক মহলের কাছে বিচারের স্বচ্ছতা তুলে ধরা এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি দিন রাত এক করে কাজ করেছেন। তবে তাজুল ইসলাম সবচেয়ে ভয়ঙ্কর এবং দুঃসাহসিক যে কাজটি করেছেন, যা এদেশের ইতিহাসে এর আগে কেউ কল্পনাও করতে পারেনি, তা হল গুম এবং খুনের সাথে জড়িত থাকা সেনাবাহিনীর শীর্ষ এবং ক্ষমতাধর অফিসারদের তিনি আদালতের বারান্দায় টেনে এনেছেন। আয়নাঘরের মতো বিভীষিকার নেপথ্যের কারিগরদের তিনি সরাসরি বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন। যাদের নাম শুনলে একসময় মানুষ ভয়ে শিউরে উঠত, সেই প্রতাপশালী কর্মকর্তাদের তিনি কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রমাণ করেছেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। শত শত প্রাণনাশের হুমকি, বেনামি চিঠি আর রক্তচক্ষুকে উপেক্ষা করেও তিনি এক চুল পরিমাণ দমে যাননি। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বড় নিষ্ঠুর এবং জটিল। ৫ আগস্টের বিপ্লবের পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জিতে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় বসল, তখন দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেল। ক্ষমতায় আসার পরপরই বিএনপি সরকার অত্যন্ত সুকৌশলে এবং ঠান্ডা মাথায় তাজুল ইসলামকে তার চিফ প্রসিকিউটরের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। সচেতন মহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনের মূল কারণ হল আওয়ামী লীগের সাথে বিএনপির তলে তলে হওয়া সেই বহুচর্চিত অঘোষিত আঁতাত। রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে যে ক্ষমতার স্বার্থে চিরশত্রুরাও বন্ধু হয়ে যায়। সেই শর্ত অনুযায়ী পতিত সরকারের নেতাদের বিচার থেকে মুক্তি দেওয়ার যে গোপন নীলনকশা তৈরি হয়েছে, তাজুল ইসলাম স্বপদে বহাল থাকলে তা কখনোই বাস্তবায়ন করা সম্ভব হতো না। কারণ তাজুল ইসলামের মতো একজন আপোষহীন মানুষকে কিনে নেওয়া বা ভয় দেখানো কোনোটাই সম্ভব ছিল না। আর তাজুলকে সরিয়ে দেওয়ার পরই দেশবাসী অবাক বিস্ময়ে দেখল ইতিমধ্যেই সেই আঁতাতের বাস্তবায়নও দেশে শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা, যাদের হাতে শত শত ছাত্র জনতার রক্ত লেগে আছে, তারা একে একে আইনের ফাঁক ফোকর দিয়ে জেল থেকে বেরিয়ে আসছেন। কিন্তু বাংলাদেশের আইন, আদালত এবং সংবিধান নিয়ে যার এত গভীর বোঝাপড়া, সেই সাহসী এবং পরীক্ষিত মানুষটাকে এবার অলস বসে থাকতে দিতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রগুলো থেকে অত্যন্ত জোরালো খবর আসছে যে জামাত তাদের এই দুঃসময়ের কাণ্ডারিকে এখন সরাসরি রাজনীতির মাঠে এবং সাংসদীয় কার্যক্রমে পুরো দমে কাজে লাগাতে চাইছে। জানা গেছে জামায়াতের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে তাদের নবীন সাংসদ সদস্যদের সংসদীয় আইনি জটিল ইস্যুগুলো নিয়ে নিবিড় ট্রেনিং দেওয়া হবে। সংসদে জামায়াতের যে ৬৮ জন এমপি রয়েছেন, তাদের অনেকেই বয়সের দিক থেকে তরুণ এবং সাংসদীয় রাজনীতিতে একেবারেই নতুন। সংসদের ভেতরে অত্যন্ত তীক্ষ্ণ যুক্তিতর্ক উপস্থাপনের প্রস্তুতি গ্রহণ,
সরকারি দল বিএনপির যে কোনো অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক ভাষায় কড়া কথা বলা, ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেটে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং আইন প্রণয়ন সহ নানা জটিল ইস্যুতে তাজুলকে সরাসরি যুক্ত করা হবে। এক কথায়, সাংসদীয় রাজনীতির সমস্ত মারপ্যাচ এবং আইনি ফাঁকফোকর নিয়ে জামায়াতের এমপিদের সরাসরি মেন্টরিং করবেন তাজুল। কিন্তু চমক এখানে শেষ নয়। দলীয় সূত্র বলছে, পরবর্তীতে জামায়াতের টিকিটে ঢাকা অথবা তার নিজ জেলা জামালপুর থেকে তাজুলকে সরাসরি এমপি বানানোর একটি সুদূরপ্রসারী চিন্তাভাবনাও দলের হাইকমান্ডে রয়েছে। সামনের কোনো উপনির্বাচন বা পরবর্তী সাধারণ নির্বাচনে তাকে একটা নিরাপদ আসন থেকে দাঁড় করানো হতে পারে। রাজনীতি বিশ্লেষকরা জামায়াতের এই সিদ্ধান্তকে অত্যন্ত দূরদর্শী এবং সময় উপযোগী একটি পদক্ষেপ বলে মনে করছেন। কারণ সংসদে শুধু আবেগ আর স্লোগান দিয়ে নয়, বরং আইন এবং যুক্তির ধারালো অস্ত্র দিয়ে সরকারি দলকে মোকাবেলা করতে তাজুলের মতো প্রজ্ঞাবান মানুষের কোনো বিকল্প নেই। তিনি যখন সংসদে দাঁড়িয়ে রেফারেন্স সহ কথা বলবেন, তখন বিপক্ষ দলের বাঘা বাঘা সাংসদদেরও জবাবদিহি বেগ পেতে হবে। তবে আগামী দিনের রাজনীতির এই কঠিন ময়দানে টিকে থাকতে হলে জামায়াতে ইসলামীকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিতে হবে, আর সেটি হল মিডিয়া ম্যানেজমেন্ট এবং তথ্যযুদ্ধ। রাজনীতিতে টিকে থাকতে হলে এবং সাধারণ মানুষের মগজে নিজেদের আদর্শ ও বার্তা পৌঁছে দিতে হলে আজকের এই ডিজিটাল যুগে মিডিয়ার চেয়ে বড় এবং ভয়ঙ্কর কোনো অস্ত্র নেই। আজকের পর্বের এই অংশে এসে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব বর্তমান সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী কিভাবে এই মিডিয়ার নিয়ন্ত্রণ আগামী দিনে নিতে পারবে এবং তাদের আধুনিক কৌশল কি হওয়া উচিত। প্রথমত, একটি চরম রাজনৈতিক সত্য আমাদের মানতে হবে যে বিরোধী দলে থাকা অবস্থায় কোনো দলই মূলধারা টিভি বা অনলাইন নিউজ পোর্টালগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে না। কারণ এসবের মালিক মূলত হয় বড় বড় কর্পোরেট ব্যবসায়ী, আর ব্যবসায়ীরা সবসময় নিজেদের ব্যবসার স্বার্থে ক্ষমতাসীন সরকারকেই তোষামত করে। এদেশের মিডিয়া হাউসগুলোর একটি অলিখিত নিয়ম হল, যখন যে দল ক্ষমতায় আসে তারা কেবল তাদেরই বন্দনা করে। কাল যদি জামায়াত ক্ষমতায় বসে, তবে এই মিডিয়াগুলোই রাতারাতি তাদের গান গাইবে। কিন্তু তার আগ পর্যন্ত তারা নিরঙ্কুশ বিরোধিতাই করে যাবে, ছিদ্রান্বেষণ করবে এবং অনেক ক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়াবে, যেমনটি আমরা এখন প্রতিনিয়ত দেখছি। দ্বিতীয়ত, দলীয় মিডিয়া বা নিজস্ব পত্রিকা বানিয়ে আসলে নিজেদের কোনো বৃহত্তর রাজনৈতিক ফায়দা নেই। দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত বা সাপ্তাহিক সোনার বাংলার মতো পত্রিকা জ্বালিয়ে দলটির কিছু লোকের হয়তো রুটিরোজির ব্যবস্থা হয়েছে বা দলের ভেতরের কর্মীদের পড়ার খোরাক জুটেছে, কিন্তু বৃহত্তর সাধারণ মানুষের রাজনীতিতে এর প্রভাব প্রায় শূন্য। কারণটা খুব সহজ। জামায়াত নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাওয়াটা অনেকটা সরকারি চাকরি পাওয়ার মতো। আপনি যদি যমুনা টিভি বা অন্য কোনো শীর্ষ দৈনিকে কাজ করেন, পারফরমেন্স খারাপ হলে বা নিউজ ব্রেক করতে না পারলে পরের দিনই আপনার চাকরি চলে যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু সংগ্রাম অফিসে একবার ঢুকতে পারলে আপনি যেমন পারফরমেন্সই করুন না কেন, আপনার চাকরি এক প্রকার নিশ্চিত। আর এই জবাবদিহিহীনতার কারণেই তাদের দলীয় মুখপাত্রগুলোর মান আজ অনেকটা সরকারি চ্যানেল বিটিভির পর্যায়ে চলে গেছে। কিছু কিছু ক্ষেত্রে উপস্থাপনা এবং আধুনিকতার অভাবে বিটিভির চেয়েও খারাপ হয়ে গেছে। সাধারণ মানুষ এখন আর গদবাঁধা দলীয় মুখপত্র পড়তে পছন্দ করে না। তাই জামায়াতের উচিত এখন প্রথাগত মিডিয়ার পেছনে কোটি কোটি টাকা নষ্ট করা থেকে দৃষ্টি সরিয়ে পুরোপুরি আধুনিক সোশ্যাল মিডিয়ায় ফোকাস করা। তবে শুধু কিছু লোক ভাড়া করে দলের পেজে গদবাঁধা পোস্ট দিলেই কোনো কাজ হবে না, বরং বুদ্ধিমানের কাজ হবে ইউটিউব, টিকটক বা ফেসবুকে যাদের ন্যূনতম ৫,০০০ বা ১০,০০০ ফলোয়ার আছে এমন স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাথে একটি গভীর যোগাযোগ তৈরি করা। প্রয়োজনে তাদের হায়ার করে অত্যন্ত সুকৌশলে প্রমোশনাল ভিডিও তৈরি করতে হবে। বিষয়টি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন, এলাকার কোনো সাধারণ ছেলে বা মেয়ের টিকটকে নাচ বা ফান ভিডিও করে এবং তার এলাকায় বেশ জনপ্রিয়তা আছে। স্থানীয় মহিলা জামায়াতের বা স্থানীয় নেতৃত্বের উচিত হবে তাকে তার কাজের জন্য বয়কট না করে বা সমালোচনা না করে তার সাথে একটি স্বাভাবিক সামাজিক যোগাযোগ রক্ষা করা। তাকে ঈদে বা পূজায় সুন্দর একটি জায়নামাজ, ভালো মানের খেজুর, দামি আতর বা তার প্রয়োজনীয় কোনো জিনিস দেওয়া যেতে পারে। সেই ছেলেটি বা মেয়েটি হয়তো আবেগে আপ্লুত হয়ে এই আনকমন উপহারগুলো নিয়েই টিকটকে একটি পজিটিভ ভিডিও বানাবে এবং বলবে যে অমুক এলাকার জামায়াত নেতা তাকে এটি দিয়েছেন। আর এভাবেই সম্পূর্ণ ভিন্ন একটি দর্শক শ্রেণীর কাছে, যারা হয়তো কখনো রাজনীতির খবর রাখে না, তাদের কাছে দলের এঙ্গেজমেন্ট এবং একটি অত্যন্ত ইতিবাচক ইমেজ বহুগুণে বেড়ে যাবে। এটাই হচ্ছে আধুনিক যুগের জেন জি পলিটিক্স। তরুণ প্রজন্মের মন জয় করতে হলে তাদের ভাষায়
তাদের প্ল্যাটফর্মে গিয়েই কথা বলতে হবে। এর পাশাপাশি সংসদে জামায়াতের যে ৬৮ জন এমপি রয়েছেন তাদের প্রত্যেকের ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজ অবিলম্বে ব্লু ব্যাজ দিয়ে ভেরিফাইড করা দরকার। তাদের প্রতিদিনের তৃণমূলের কাজগুলো, সংসদে দেওয়া বক্তব্যগুলো এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলো অত্যন্ত প্রফেশনালভাবে ছোট ছোট রিলস বা শর্টস আকারে আপডেট দিতে হবে। বিএনপির যেমন একটি অত্যন্ত গোছানো মিডিয়া উইং রয়েছে যাকে বিএনপি মিডিয়া সেল বলা হয়, ঠিক তেমনি জামায়াতেরও একটি আধুনিক, যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানের মিডিয়া সেল খোলার এখন সবচেয়ে বড় সময়ের দাবি, যেখানে সারা দেশের সব এমপিদের এবং সব নেতাকর্মীদের তৃণমূলের জনকল্যাণমূলক কাজগুলো অত্যন্ত আকর্ষণীয়ভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাহসী যে পদক্ষেপটি দলটির হাইকমান্ডের অতি দ্রুত নেওয়া উচিত তা হল বর্তমান পুরনো ধাঁচের মিডিয়া উইং থেকে জুবায়ের আকন্দ জুটিকে বা পুরনো মানসিকতার দায়িত্বশীলদের সরিয়ে দেওয়া, তাদের জায়গায় ইসলামী চিত্রশিবিরের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা তরুণ, আধুনিক প্রযুক্তিতে দক্ষ, নতুন এবং ডাইনামিক কাউকে এই বিশাল দায়িত্ব দেওয়া। সেই সাথে জামায়াতের অফিসিয়াল পেজ এবং মিডিয়া সেল চালানোর জন্য দেশের শীর্ষস্থানীয় কোনো মূলধারার অনলাইন নিউজ পোর্টালে কাজ করার দীর্ঘ এবং বাস্তব অভিজ্ঞতা আছে এমন কোনো তোখর প্রফেশনাল সাংবাদিক বা মিডিয়া ম্যানেজারকে অন্তত 2 থেকে 3 লাখ টাকা মাসিক বেতন দিয়ে হলেও কর্পোরেট স্টাইলে নিয়োগ দেওয়া উচিত। তার অধীনে এমন অন্তত 20 থেকে 30 জন তরুণের একটি চৌকস এবং আধুনিক টিম থাকবে যারা অসাধারণ গ্রাফিক্স ডিজাইন, হাই কোয়ালিটি ভিডিও এডিটিং, অ্যানিমেশন এবং ডেটা অ্যানালিসিস জানে। তারা সার্বক্ষণিক সাইবার স্পেসে দলের পক্ষে কাজ করবে। সোজা কথায় বলতে গেলে আপনি সারা দেশে হাজার কোটি টাকার চ্যারিটি বা জনকল্যাণমূলক কাজ করলেও আধুনিক রাজনীতিতে কোনো সুফল বা ভোট পাবেন না যদি আপনার সেই কাজগুলো সাধারণ মানুষের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার মতো একটি শক্তিশালী এবং নিজস্ব মিডিয়া নেটওয়ার্ক না থাকে। একই সাথে আপনার দলের বিরুদ্ধে বা নেতাদের বিরুদ্ধে যখন যে প্রোপাগান্ডা বা গুজব চালানো হয় সেগুলো কয়েক মিনিটের মধ্যে ফ্যাক্ট চেক করে খণ্ডন করার মতো কোনো দক্ষ মিডিয়া টিম না থাকলে আপনি রাজনৈতিক যুদ্ধে পিছিয়ে পড়বেন। আগামীর রাজনীতি হবে তথ্যের রাজনীতি। যার কাছে তথ্য এবং তা প্রচারের আধুনিক মাধ্যম থাকবে সেই হবে সফল। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অ্যাডভোকেট তাজুল ইসলামের ভবিষ্যৎ ভূমিকা এবং জামায়াতে ইসলামীর এই সম্ভাব্য মিডিয়া কৌশল ও রাজনৈতিক পরিবর্তন নিয়ে আপনার মতামত কী? বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা বিস্তারিত জানান আমাদের মন্তব্যের ঘরে। আপনার প্রতিটি গঠনমূলক মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের এই আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে এবং এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে রাজনীতির এমন গভীর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।